Hello student, all welcome to my YouTube channel গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 7 মডেল কোশ্চেন পেপার 7 শুরু করব। পেজ হচ্ছে 195, পেজ 195 আমরা কিন্তু প্রথম থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব কিন্তু করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে। তাহলে আমরা কিন্তু রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 পেজ 195। দেখো প্রথম কোশ্চেন আছে, এক ব্যক্তির বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে, বলছে এক ব্যক্তির বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 25% লাভ, 25% মানে 100 টাকায় বিক্রি করে সে 25 টাকা লাভ করেছে। 100 টাকা বিক্রি করে তার কিন্তু 25 টাকা লাভ, তাহলে সে কিনেছে কত? আমি ধরে নিলাম তার বিক্রয় মূল্য 100 টাকা, 100 টাকায় বিক্রি করে সে 25 টাকা লাভ করছে, তাহলে সে ক্রয় করেছে কত? 100 বিয়োগ 25, 75 টাকা, তার মানে সে 75 টাকায় কিনেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। 100 টাকা। দেখো আমি একটা কথা বলছি, অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। যদি থাকতো ক্রয় মূল্যের উপর তার 25% লাভ হয়েছে, তাহলে আমরা লিখতাম ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আবার এখানে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের উপর তার 25% লাভ, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। মানে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই কিন্তু ধরে নেব। ঠিক আছে, এবার লিখবো বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে দেখব যে বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্য ইকুয়াল টু দেখো যদি আমরা ক্রয় মূল্য ধরতাম 25% লাভে সে বিক্রি করছে, এখানে বিক্রয় মূল্য হতো 100 প্লাস 25। যখন আমরা ক্রয় মূল্য ধরবো তখন লাভ হলে যোগ করব আর ক্ষতি হলে বিয়োগ করব। আর যখন আমরা বিক্রয় মূল্য ধরবো লাভ হলে বিয়োগ করব আর ক্ষতি হলে যোগ করব, মানে বিপরীত। কিন্তু আমি আবার বলছি, আমরা যদি ক্রয় মূল্য ধরতাম তাহলে লাভ হলে কিন্তু যোগ করতাম আর ক্ষতি হলে বিয়োগ করতাম। আর যদি আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরি তাহলে লাভ হলে আমরা কিন্তু বিয়োগ করব আর ক্ষতি হলে কিন্তু আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করতে হবে। তাহলে 100 বিয়োগ 25 ইকুয়াল টু 75 টাকা। আমি আর একবার বলে দিচ্ছি, এখানে বলছি যে বিক্রয় মূল্যের উপর তার 25% লাভ, বিক্রয় মূল্যের উপর তার 25% লাভ। আমি ধরে নিছি সে বিক্রি করছে 100 টাকা দিয়ে, 100 টাকায় বিক্রি করাতে তার কিন্তু 25 টাকা লাভ হয়েছে। 100 টাকাতে বিক্রি করাতে তার কিন্তু 25 টাকা লাভ, তাহলে সে ক্রয় করেছে কত দিয়ে? 100 বিয়োগ 25 মানে 75 টাকা। তার মানে 75 টাকায় কিনে 100 টাকা বিক্রি করছে, যার জন্য তার 25 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, এবার লিখবো যে ক্রয় মূল্যের উপর লাভ। এবার আমি বের করবো ক্রয় মূল্যের উপর লাভ। এবার লিখবো অতএব লাভ ইকুয়াল টু 100 মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ। যখন আমরা লাভ বার করব তখন কিন্তু আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। আর যখন আমরা ক্ষতি বের করব তখন আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতির ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, তাহলে 25 টাকা লাভ হলো। এবার আমরা ক্রয় মূল্য উপর লাভ বার করবো। আমাকে বের করতে হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে আমরা লিখবো যে 75 টাকা লাভ হয় 25 টাকা, 1 হলে কত, 100 হলে কত। আমরা এখানে লিখবো যে 75 টাকায় লাভ
হয় ইকুয়াল টু 25 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় ইকুয়াল টু 25-এর নিচে 75 টাকা। শতকরা মানে 100 টাকায় কত? অতএব 100 টাকায় লাভ হয়, তাহলে 25 গুণন 100 আর তার নিচে হচ্ছে 75, কাটলে হচ্ছে 3, মানে 100 নিচে 3 এত টাকা। তো অতএব লাভ ইকুয়াল টু, অতএব লাভ ইকুয়াল টু তাহলে 33.1%। 33.1%। আচ্ছা দেখো, এ নম্বর অপশন আছে 20%, বি নম্বর অপশন হচ্ছে 16.13%, সি নম্বর অপশন হচ্ছে 33.1%, আর ডি নম্বর অপশন হচ্ছে কোনোটি না। তাহলে আমার অ্যান্সার হবে সি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমি আবার বলছি, অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। যদি মনে করো ক্রয় মূল্যের উপর 25% লাভ লেখা থাকতো, তাহলে আমি ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আর এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 25% লাভ, আমরা লিখবো ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, এই কথা মনে রেখে দেবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে, বলছে এবিসিডি একটি রম্বস। এবিসিডি একটি রম্বস, কোন এবিসি ও কোন ডিএবি, কোন এবিসি ও কোন ডিএবি এর সমদ্বিখণ্ডকদ্বয়, সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হলে, ও বিন্দুতে মিলিত হলে কোন মিলিত হলে ও এবি ত্রিভুজটি, ও এবি ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সি নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর ডি নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এর মধ্যে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাকে বের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে, এবং যে চতুর্ভুজের কর্ণ দুটি অসমান তাকে হচ্ছে রম্বস বলে। তার মানে রম্বসের কিন্তু 4টা বাহু সমান হবে, বিপরীত কোণ সমান হবে, কোণগুলি সমকোণ নহে, আর কর্ণ দুটি অসমান হবে, সেটাই হচ্ছে রম্বস। আর বর্গক্ষেত্রেও 4টা বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং কর্ণ দুটি সমান, আর রম্বসের কর্ণ দুটি অসমান। ঠিক আছে, খুব ভালো মনে রাখা দিবে। আর একটা কথা মনে রাখবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। ঠিক আছে, প্রথমে আমরা ছবি এঁকে নিচ্ছি। ছবি এঁকে নিচ্ছি রম্বস যার 4টা বাহু সমান, 4টা বাহু সমান তাকে হচ্ছে রম্বস বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে, ঠিক আছে, এবং যার হচ্ছে কর্ণ দুটি অসমান তাকেই হচ্ছে রম্বস বলে। এই যে রম্বস, এর কর্ণ দুটি অসমান, কর্ণ দুটি অসমান। আচ্ছা, এখানে দেওয়া আছে এবিসিডি রম্বসের কোণ এবিসি আর কোণ ডিএবি, এ বি সি ডি রম্বসের কোণ এ, একটা দেওয়া আছে কোণ এবিসি, এবিসি এই কোণটা এবিসি এর সমদ্বিখণ্ডক, আর কোণ ডিএবি, কোণ ডিএবি এর সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। বলছে এই যে ত্রিভুজটা এটা কি ধরনের ত্রিভুজ, আমাকে বের করতে হবে এর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ সেটা আমাকে বের করতে হবে। ত্রিভুজ ওএবি, ত্রিভুজ ওএবি কি ধরনের ত্রিভুজ? ঠিক আছে, এখানে বলছে
এ নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। দুই নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ হবে, মানে 90 ডিগ্রির কম হবে, তাকে হচ্ছে একটা কোণ দুটো কোণ সূক্ষ্মকোণ হবে, তাকে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। একটা দুটা কোণও সূক্ষ্মকোণ হতে পারে, তাকে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা কিন্তু জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। অতএব এই ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। আমরা লিখব যে রম্বসের, একটা কথা লিখে দেবো, যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব ত্রিভুজ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। এবার অপশান এ হচ্ছে সমবাহু ত্রিভুজ, অপশান বি হচ্ছে সমকোণী ত্রিভুজ, অপশান সি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর অপশান ডি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমার অ্যান্সার হবে বি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে বি। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে। তাহলে তোমরা কিন্তু একটা সূত্র খুব ভালো করে মনে রাখা দিবে, যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই কথাটা মনে রেখে দিবে। চলে এসেছি এবার আমরা নেক্সট অঙ্কে, হচ্ছে 1-3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে 0, a ও 0, b বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব বের করতে হবে। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে গেলে তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি লিখছি, প্রথমে একটা বিন্দু দেওয়া আছে 0, a, 0, b। লিখব বিন্দু দুটির মধ্যে দূরত্ব, ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানে x1 বলতে 0, x2 বলতেও 0, y1 বলতে a, আর y2 বলতে -b। আমি মান বসাচ্ছি, রুটের মধ্যে 0 - 0 তার হোল স্কয়ার প্লাস এই মাইনাস আর ফর্মুলা মাইনাস মানে প্লাস বি। এখানে বি এর মান y2 এর মান হচ্ছে -b, আর ফর্মুলা মাইনাস মানে হচ্ছে প্লাস, তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। 0 0 বাদ দিলে 0 হবে, 0 স্কয়ার মানে 0, লেখার দরকার নাই। তাহলে আমরা রুটের মধ্যে এটাকে আমরা দুইবার লিখব, a + b, আবার লিখব a + b, পাশে হচ্ছে একক। স্কয়ার মানে আমরা এটাকে দুইবার লিখব। এইবার জোড়া মিলা একটা হচ্ছে রুটের বাইরে আসবে, রুটের বাইরে হবে একটা, সেটা হচ্ছে a + b। তাহলে a + b এত একক।
কমপ্লিট। তাহলে তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে, যখন আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা অপশান দেখব। এ আছে a প্লাস বি একক, বি আছে a মাইনাস বি একক, সি আছে বি মাইনাস এ একক, আর ডি আছে কোনোটি নয়। তাহলে আমার এ নম্বর অ্যান্সার হবে এ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। আমি আবার বলছি প্রশ্নটা, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা কথা বলছি যে সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকেই কিন্তু সমবাহু ত্রিভুজ বলে। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, পাশে বর্গ একক। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, পাশে বর্গ একক, আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজের বাহুটাকে আমরা ধরে নেব। আমি একটু ছবি এঁকে দিচ্ছি, দেখো ছবিটা কিরূপ হবে। একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু সমান। মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু, নাম দিচ্ছি এ বি সি। এর উচ্চতা মনে করো এডি, উচ্চতা এডি। তাহলে আমরা কিন্তু এই বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ একক, এই বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ একক। ঠিক আছে, এই বাহুর উপরে একটা কি আমরা বর্গক্ষেত্র আঁকাবো, এই বাহু দিয়ে একটা আমরা বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, এই উচ্চতার উপর বর্গক্ষেত্র বলছে এই বর্গক্ষেত্র আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে হবে। আমরা কিন্তু বাহু ধরে নিছি এ একক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে আমরা কি বার করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর হচ্ছে উচ্চতা বার করব। যেটা উচ্চতা হবে তার স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, এই উচ্চতা স্কয়ার করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে দিয়ে দিচ্ছি এ বি সি ডি, এখানে দিয়ে দিচ্ছি ই এফ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ধরি বাহুর দৈর্ঘ্য, প্রথমে লিখছি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ একক। তাহলে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ একক। এইবার আমরা কিন্তু ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু কিন্তু আমরা এ ধরছি, তার মানে √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আমরা লিখছি অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু তার হচ্ছে হোল স্কয়ার। এটা কিন্তু ফর্মুলা, √3/4 ইন্টু বাহু তার হোল স্কয়ার, পাশে হচ্ছে বর্গ একক, সমান হচ্ছে √3/4 ইন্টু এ স্কয়ার বর্গ একক। তাহলে কিন্তু এই যে ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি আমি নাম দিয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক।
এইবার আমি কিন্তু এই কর্ণের দৈর্ঘ্য মানে কর্ণে বলছি উচ্চতা, এবার আমি কিন্তু উচ্চতা বের করব। সমবাহু ত্রিভুজের আমি কি ত্রিভুজের তো কর্ণ হয় না, উচ্চতা। আমি ত্রিভুজে কি বের করব, উচ্চতা মানে এডি। লিখব যে সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2, √3/2 ইন্টু বাহু। লিখব সমবাহু ত্রিভুজের ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। এটা কিন্তু ফর্মুলা লিখলাম, একক, পাশে একক, √3/2 ইন্টু বাহু একক। এবার আমরা বাহু আমরা ধরেছি এ ধরেছি, তাহলে এ বসায় দেবো, তাহলে √3/2 ইন্টু এ একক। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই উচ্চতা পেয়ে গেলাম, এটা হচ্ছে √3/2 ইন্টু এ একক। এইবারে এই উচ্চতার উপর বর্গক্ষেত্র, এই উচ্চতার উপর বর্গক্ষেত্র মানে হচ্ছে বাহু স্কোয়ার, মানে উচ্চতা স্কোয়ার, তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। লিখব উচ্চতার উপর, এখানে লিখব উচ্চতার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে √3/2 ইন্টু এ, আর তার হচ্ছে হোল স্কোয়ার, পাশে হচ্ছে বর্গ একক। তাহলে √3/2 ইন্টু এ তার হচ্ছে হোল স্কোয়ার মানে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রে বাহু বলতেই উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা মানেই হচ্ছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, উচ্চতা দিয়েই আমি কি করছি, বর্গক্ষেত্র করছি। সমান সমান এখানে আমরা লিখব যে √3/2 ইন্টু এ ইন্টু √3/2 ইন্টু এ, পাশে হচ্ছে বর্গ একক। স্কোয়ার মানে আমরা এটাকে দুইবার লিখলাম, স্কোয়ার মানে এটাকে আমরা দুইবার লিখলাম। এইবার আমরা কিন্তু অনুপাত করব। অনুপাতে বলছে এখানে বলছে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্র অনুপাত। প্রথমে ত্রিভুজ তারপর বর্গক্ষেত্র। আমরা প্রথমে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল লিখব ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই বলছে এখানে। তাহলে এখানে প্রথমে লিখব হচ্ছে ত্রিভুজ ইস্টু বর্গক্ষেত্র। এইবার এখানে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার ইস্টু, এবার বর্গক্ষেত্র হচ্ছে √3/2 ইন্টু এ ইন্টু √3/2 ইন্টু এ। ঠিক আছে, এইবার আমরা কিন্তু এই এ স্কোয়ার, যে এ স্কোয়ার আর নিচে 4 কিন্তু তুলে দেবো, এ স্কোয়ার আর একটা করে √3 তুলে দেবো। তাহলে এখান থেকে √3 এ স্কোয়ার, এখানেও √3 এ স্কোয়ার, আর নিচে 4 তুলে দেবো। তাহলে এখানে থাকবে 1:2, আর এখানে থাকবে শুধু হচ্ছে √3। তাহলে আমরা কিন্তু √3/4, এখানেও √3/4 আর এ স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে থাকছে শুধু √3। আমাকে এবার অপশান দেখব। অপশান এ হচ্ছে √3:1, অপশান বি হচ্ছে 3:1, অপশান সি হচ্ছে 1:√3, আর ডি হচ্ছে 1:3। তাহলে হচ্ছে সি অ্যান্সার হবে হচ্ছে সি অ্যান্সার। এখানে অ্যান্সার হবে হচ্ছে সি। আমি লাস্ট একটা কথা বলছি, তোমরা ক্ষেত্রে মনে রেখে দিবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, পাশে হচ্ছে বর্গ একক। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, পাশে একক। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার। এখানে বাহু বলতে হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। উচ্চতা যার বাড়াবে তার স্কোয়ার করলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 2-1 নম্বর। দেখো 2-1 নম্বর, দেখো প্রশ্ন আছে, একটি ঘড়ি X টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়। তুমি যদি X টাকায় বিক্রি করো তাহলে তোমার কিন্তু 8% ক্ষতি হবে। এবং ঘড়িটি যদি Y টাকায় বিক্রি করা হয় তাহলে কিন্তু 12% লাভ হবে। X টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়, আর Y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। বলছে X/Y এর মান কত? আমরা কিন্তু ঘড়ির ক্রয় মূল্য জানি না,
আমরা দুটো ক্ষেত্রেই কিন্তু ঘড়ির কিন্তু ক্রয় মূল্য বের করব। প্রথম ক্ষেত্রে আমরা ঘড়ির ক্রয় মূল্য বার করব। এখানে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে এক্স টাকায় বিক্রি, বিক্রয় মূল্য এক্স টাকা, ক্ষতি 8%। আবার দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু বিক্রয় মূল্য ওয়াই টাকায় বিক্রি, মানে বিক্রয় মূল্য ওয়াই টাকা, আর লাভ হচ্ছে 12%। আমরা দুই ক্ষেত্রেই কিন্তু ক্রয় মূল্য বের করবো, এর শর্তানুসারে দুটো কী করবো, সমান করবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখছি প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে লিখছি ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। এবার লিখছি ক্ষতি ইকুয়াল টু 8%। বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ক্ষতি হচ্ছে 8%। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে আমরা কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে দেওয়া আছে এক্স টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে ওয়াই টাকা। প্রথম ক্ষেত্রে ক্ষতি দেওয়া আছে 8%, আর দ্বিতীয় ক্ষেত্রে লাভ দেওয়া আছে 12%। হচ্ছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত? তাহলে আমরা লিখলাম বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ক্ষতি হচ্ছে 8%, আর ক্রয় মূল্য কত? আচ্ছা, 8% ক্ষতি মানে কি? মানে বিক্রয় মূল্য 92 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। লিখব ক্ষতি 8%, মানে অর্থাৎ বিক্রয় মূল্য 92 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হচ্ছে 100 নিচে 92, আর বিক্রয় মূল্য দেওয়া আছে এক্স টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণন এক্স, নিচে হচ্ছে 92 টাকা। কমপ্লিট? তাহলে আমার কিন্তু প্রথম ক্ষেত্রে কমপ্লিট। এবার আমরা চলে আসবো দ্বিতীয় ক্ষেত্রে। লিখবো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে, এখানে লিখছি দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে ওয়াই টাকা, বিক্রয় মূল্য ইকুয়াল টু ওয়াই টাকা, লাভ ইকুয়াল টু 12%। তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু কত? আমাকে দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু ক্রয় মূল্য বের করব। এবার লিখবো, প্রথমে লিখবো 12% লাভে, লিখব 12% লাভে। তার নিচে লিখবো অর্থাৎ বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 নিচে 112 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণন ওয়াই, আর তার নিচে 112, এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু ক্রয় মূল্য বের করলাম। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল এক্স টাকা, ক্ষতি ছিল 8%, ক্রয় মূল্য কত সেটা বাড়লো 100 গুণন এক্স বাই 92। আবার দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য ওয়াই টাকা, লাভ হচ্ছে 12%, ক্রয় মূল্য কত সেটা হচ্ছে 100 ইন্টু ওয়াই, নিচে 112। ঠিক আছে, এইবার শর্তানুসারে এই দুটো কী হবে, সমান হবে। আমরা এখানে লিখব শর্তানুসারে কিন্তু এই দুটাই কিন্তু ক্রয় মূল্য, একই দ্রব্যের ক্রয় মূল্য, শর্তানুসারে দুটো হচ্ছে সমান কিন্তু। তাহলে এখানে হচ্ছে 100 ইন্টু এক্স, আর নিচে হচ্ছে 92 ইকুয়াল টু, এখানে হচ্ছে 100 ইন্টু ওয়াই, নিচে হচ্ছে 112। কমপ্লিট। আমরা দুই দিক থেকে 100 উঠিয়ে দিচ্ছি, 100 তুলে দিচ্ছি,
তাহলে এখানে থাকবে এক্সের নিচে 92 ইকুয়াল টু ওয়াইয়ের নিচে 112। দুই দিক থেকে আমরা 100 উঠিয়ে দিলাম। এবার আমরা বজ্রগুণন করব। তাহলে এক্স গুণন 112 আর ওয়াই গুণন 92। এবার ওয়াইটাকে এপার নিয়ে আসবো, মানে এক্সের নিচে ওয়াই আর এখানে 92-এর নিচে 112। 112টাকে আমরা ডান দিক করে দেবো, তাহলে 92-এর নিচে হবে। এবার 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 3 4 12 23। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8 আর 4 8 32। তাহলে 23 আর 28, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 23:28। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে এক্স ইস টু ওয়াই কত, 23:28। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু দুটা ক্ষেত্রেই ক্রয় মূল্য বের করলাম। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য আর ক্ষতি দেওয়া আছে, আমরা ক্রয় মূল্য বের করলাম। দ্বিতীয় ক্ষেত্রেও বিক্রয় মূল্য আর লাভ দেওয়া আছে, আমরা ক্রয় মূল্য বের করলাম। শর্তানুসারে দুটা ক্রয় মূল্য কিন্তু সমান হবে। এখান থেকে আমরা এক্স ইস টু ওয়াই কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে এবিসিটি সামন্তরিকের পরিসীমা হচ্ছে 28 সেমি। একটা সামন্তরিক আছে যার পরিসীমা হচ্ছে 28 সেমি। সামন্তরিকটির এডি ভূমি সাপেক্ষে উচ্চতা হচ্ছে 4 সেমি। সামন্তরিকের এডি ভূমি সাপেক্ষে উচ্চতা হচ্ছে 4 সেমি এবং ডিসি ভূমি সাপেক্ষে উচ্চতা 6 সেমি হলে সামন্তরিকটির ক্ষেত্রফল কত? সামন্তরিকের আমাকে কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হলো ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা পাশে বর্গ একক। সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হলো ভূমি ইন্টু উচ্চতা। আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয় মানে কর্ণ দুটির গুণফল পাশে হচ্ছে বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সামুদ্রিক আঁকা নিচ্ছি। একটা সামুদ্রিক আঁকা নিই। একটা সামন্তরিক, একটা সামন্তরিক। আচ্ছা, এর নাম দিয়ে দিচ্ছি, প্রথমে নাম দিচ্ছি হচ্ছে এ, এখানে দিচ্ছি ডি, এখানে বি, এখানে হচ্ছে সি। তাহলে এ বি সি ডি সামন্তরিক। প্রথমে হচ্ছে এডি ভূমি সাপেক্ষে উচ্চতা 4 সেমি। এডি, এই এডি ভূমি সাপেক্ষে উচ্চতা কত? 4 সেমি। মানে এখান থেকে উচ্চতা ই, এটা হচ্ছে 4 সেমি। এই উচ্চতা হচ্ছে 4 সেমি বিই। আবার ডিসি, ডিসি সাপেক্ষে উচ্চতা, এখান থেকে এই যে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এফ, এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি। ঠিক আছে, বলছে সামন্তরিকের ক্ষেত্রফল কত? প্রথমে আমরা লিখছি, আমরা প্রথমে লিখব যে এবিসিডি সামন্তরিক, এবিসিডি সামন্তরিকের সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা পাশে হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা, ভূমি ইন্টু উচ্চতা পাশে বর্গ একক। এইবার ভূমি হচ্ছে এডি আর উচ্চতা হচ্ছে বিই বর্গ একক সমান সমান এডি ইন্টু 4 বর্গ সেমি। কমপ্লিট। এবার আমরা কিন্তু এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল বার করব। এইবার ভূমি হচ্ছে সিডি আর উচ্চতা হচ্ছে বিএফ। লিখবো, আবার লিখব যে এ বি সি ডি সামান্তরিকের
সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি হচ্ছে ডিসি বা সিডি, ভূমি হচ্ছে ডিসি ইন্টু উচ্চতা হচ্ছে বিএফ, পাশে হচ্ছে বর্গ একক, সমান সমান ডিসি ইন্টু বিএফ হচ্ছে 6 এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার শর্ত অনুসারে কিন্তু এই দুটা কিন্তু সমান, শর্ত অনুসারে এই দুটো কী হবে, সমান হবে। লিখব শর্তানুসারে এডি ইন্টু 4 ইকুয়াল টু ডিসি ইন্টু 6, কারণ একই সামন্ত্রিকের ক্ষেত্রফল আমরা কিন্তু দুবার বার করছি। এবিসিডি সামন্ত্রিকের ক্ষেত্রফল একবার আমরা বার করলাম এডি ইন্টু 4 বর্গ সেমি, আরও একবার আমরা বের করলাম ডিসি ইন্টু 6 বর্গ সেমি। একই সামন্ত্রিকের ক্ষেত্রফল, শর্ত অনুসারে দুটো কী হবে, তাহলে সমান হবে কিন্তু। এবার আমরা ডিসিকে এপার নিয়ে আসতেছি, তাহলে এডি বাই ডিসি ইকুয়াল টু 6/4, 4টাকে আমরা ওপার করে দিলাম আর ডিসিকে আমরা এপার নিয়ে আসলাম। আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি, তাহলে 3/2, তাহলে এডি বাই ডিসি ইকুয়াল টু 3/2। ঠিক আছে, এইবার আমরা কিন্তু ধরি এই এডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 3x, ধরি ডিসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2x। আমরা কিন্তু এবার পাশে একটা করে x ধরে নিচ্ছি। ধরি এডি ইকুয়াল টু 3x সেমি, আমরা ধরে নিলাম এডি বাহুটা 3x সেমি। ধরি ডিসি ইকুয়াল টু 2x সেমি। আমি ধরে নিলাম এটা হচ্ছে 3x সেমি আর এটা হচ্ছে 2x সেমি, এটা আমি কিন্তু ধরে নিলাম। কিন্তু এইবার আমি কিন্তু পরিসীমা বার করব, কারণ অঙ্কের মধ্যে কিন্তু পরিসীমা দেওয়া আছে। এই যে পরিসীমা আছে 28 সেমি, পরিসীমা দেওয়া আছে 28 সেমি। আমিও কিন্তু পরিসীমা বার করবো, কারণ শর্তানুসারে দুটো সমান করব। এখান থেকে আমি এক্সের মানটা পেয়ে যাব। এক্সের মান পালিয়ে আমি কিন্তু যে কোনো একটা বাহু, হয় এডি নাই ডিসি, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমি বের করব। ঠিক আছে, আমি পরিসীমা লিখব যে অতএব পরিসীমা ইকুয়াল টু 2 লেখা ব্র্যাকেটের মধ্যে 3x প্লাস 2x, 2 লেখা ব্র্যাকেটে 3x প্লাস 2x এত সেমি। তাহলে এখানে 10x সেমি। এবার শর্তানুসারে 10x ইকুয়াল টু 28, 10x ইকুয়াল টু, এই যে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা শর্তানুসারে 10x ইকুয়াল টু 28, শর্তানুসারে 10x ইকুয়াল টু 28, অতএব x ইকুয়াল টু 28-এর নিচে 10 সমান 2.8। তাহলে আমি কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম। এখন আমি যে কোনো একটা বাহু বের করলেই হবে। আমি এডিও বার করতে পারি, সিডিও আমি এডি বার করছি, এই বাহুটা বার করছি। লিখবে অতএব এডি ইকুয়াল টু, দেখো এডি আমরা কি ধরছি, এডি ধরছি 3x, তার মানে 3 গুণন 2.8, তার মানে 3 ইন্টু 2.8 এত সেমি। কমপ্লিট। এইবার আমি সামন্ত্রিকের ক্ষেত্রফল বার করবো। দেখো সামন্ত্রিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এডি গুণন 4। এবার আমরা এডির মানটা পেয়ে গেছে, যে এডির মান হচ্ছে যেটা, এর সঙ্গে 4 গুণ করলেই সামন্ত্রিকের ক্ষেত্রফল। এই যে সামন্ত্রিকের ক্ষেত্রে আমি এই ফর্মুলা করো, এটাও করলেও হবে আবার এটা করলেও হবে, যে কোনো একটা করলেই হবে, একই ব্যাপার। আমি কিন্তু এটা করছি, লিখব সামন্ত্রিকের ক্ষেত্রফল। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 ইন্টু 2.8 গুণন 4, পাশে হচ্ছে
বর্গ সেমি সমান সমান 3 4 12, তাহলে 12 গুণন 2.8 বর্গ সেমি। 12 গুণন 2.8। এবার 12 আর 28 গুণ করতে হবে আমাকে, তাহলে 28 আর 12 গুণ করতে হবে। 8 2 16 6 5 8 2 6 8 5 13 3 হাতে 1, তাহলে 3.36। তাহলে এখানে হচ্ছে 336। 8 2 16 6 হাতে হচ্ছে 1 2 জায়গায় 5 8 2 কে 2, তাহলে 6 8 7 7 6 হাতে হচ্ছে 8 7 6 হাতে হচ্ছে 9 বা 24 আর 9 হচ্ছে 33, 336। তাহলে আমার হচ্ছে 3.6 বর্গ সেমি, এটা অ্যান্সার। তাহলে 33.6 বর্গ সেমি, অ্যান্সার হচ্ছে 33.6 বর্গ সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু প্রথমে একবার এই ভূমি এডি ধরছি, উচ্চতা 4 ধরছি, আমরা ক্ষেত্রফল বের করছি, সেটা হচ্ছে 80 × 4 বর্গ সেমি। আবার ভূমি আমরা ডিসি ধরছি, উচ্চতা 6 ধরছি, ক্ষেত্রফল বার করছি ডিসি × 6 বর্গ সেমি। এবার শর্তানুসারে সেই দুটো সমান করছি। এখান থেকে আমরা এডি বাই ডিসি মানে 3 2। এবার কিন্তু ধরে এডি = 3x সেমি আর ডিসি হচ্ছে 2x সেমি, আমরা ধরে নিচ্ছি। এবার আমরা পরিসীমা বার করছি। পরিসীমা হচ্ছে 2 লেখা, ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ বের করছি। করে তারপর আমরা কি শর্তানুসারে দুটো সমান করছি। এখান থেকে এক্স এর মান আমরা পেয়ে গেছি। এবার যে কোনো একটা, হয় এই ক্ষেত্রফল না এই ক্ষেত্রফলে আমরা বাহু বার করব, হয় এডি না হয় ডিসি, আমরা এডি বাহু বার করছি। এবার এডিকে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে ক্ষেত্রফল। এডিকে যদি 4 দিয়ে গুণ করে, এডির সঙ্গে 4 গুণ আছে, গুণ করলে আমরা ক্ষেত্রফল, সেটা হয়ে গেলাম। এবার চলে আসতেছি নেক্সটে 2 এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে দেখাও যে -1,2, 6,7, 5,4 এবং -2, -1 বলছে বিন্দুগুলি ক্রমান্বয়ে যদি যুক্ত করলে একটি সামন্তরিক উৎপন্ন হয়। এখানে দেখতে হবে এই বিন্দুগুলো যোগ করে সামন্তরিক উৎপন্ন হচ্ছে কিনা। এবার তোমাদের প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো যে চতুর্ভুজটা একটা সামন্তরিক হবে? ঠিক আছে, আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহু সমান। যদি দেখি যে বিপরীত বাহু সমান হচ্ছে আর কর্ণ দুটি অসমান, এবং কর্ণ দুটি যদি অসমান হয় তাহলেই ভাববো এটা একটা সামন্তরিক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। একটা সামন্তরিক আঁকাচ্ছি, এটা একটা সামন্তরিক। এর নাম দিচ্ছি এ, এখানে বি, এখানে সি, এখানে হচ্ছে ডি। আচ্ছা, এখানে এ ধরে নিচ্ছি -1,2, এটা হচ্ছে -1,2। বি হচ্ছে 6,7, সি হচ্ছে 5,4, আর ডি হচ্ছে -2, -1। ঠিক আছে, এবার আমরা কিন্তু ধরে নিচ্ছি, ধরি এ = হচ্ছে -1,2, -1,2। এইবার বি = ধরে নিচ্ছি, বি হচ্ছে 6,7, আর সি = 5,4, আর ডি = -2, -1। ঠিক আছে, এই চারটা ধরে নিলাম। প্রথমে আমরা এবি বার করব, এবি বাহুটা বার করব, আমরা এবি বার করব, তারপর আমরা বিসি বার করব, তারপর সিডি বার করব, তারপর আমরা এডি বার করব। দেখব যে বিপরীত বাহু সমান হচ্ছে কিনা। প্রথমে আমরা এবি বার করব। এবি = দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। প্রথমে আমরা এই দুটা করছি, তাহলে -1 - 6, -1 - 6 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস আবার 2 - 7 তার হোল স্কয়ার।
তাহলে এটা x1, এটা x2, y1 y2 এত একক সমান সমান রুটের মধ্যে -7 -6 আর -1 যোগ করলে -7, -6 আর -1 যোগ করলে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন -7 তার হচ্ছে হোল স্কয়ার, সাতের তার 2 বাদ দিলে -5 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে রুটের মধ্যে 49 প্লাস 25 যখন স্কোয়ার করব তখন কিন্তু মাইনাসটা উঠে যাবে। -7 আর -7 গুণ করলে +49, -5 আর -5 গুণ করলে +25। তাহলে রুটের মধ্যে 9 আর 5 14, 4 হাতে 74 একক। তাহলে আমার কিন্তু এবি হয়ে গেল। এবার আমরা বিসি বার করব। বিসি ইকুয়াল টু রুটের মধ্যে বিসি মানে এই দুটা, তাহলে 6 মানে 6 - 5, 6 - 5 তার হোল স্কয়ার প্লাস 7 - 4, 7, 7 - 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। 6 তা 5 বিয়োগ 1 তার হোল স্কয়ার প্লাস 7 তা 4 বিয়োগ 3 তার হোল স্কয়ার, পাশে একক, সমান হচ্ছে 1 + 9। তাহলে 1 স্কোয়ার 1 আর 3 স্কোয়ার হচ্ছে 9। রুটের মধ্যে 10 একক। তাহলে আমরা কিন্তু বিসি পেয়ে গেলাম। এবার আমরা বের করব সিডি। সিডি বের করব। সিডি ইকুয়াল টু রুটের মধ্যে এই দুটা, তাহলে এটা হবে 5, এই মাইনাস আর ফর্মুলা মাইনাস +2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 4 আর মাইনাস হচ্ছে +1 তার হোল স্কয়ার। এই মাইনাস আর ফর্মুলা মাইনাস মিলা প্লাস হবে, আবার এই মাইনাস আর ফর্মুলা মাইনাস মিলা প্লাস। ঠিক আছে, তাহলে পাশে হচ্ছে একক। তাহলে রুটের মধ্যে 7 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে 49 প্লাস 25 সমান 9 × 5 = 14, 4 74 একক, রুট 74 একক। তাহলে আমরা সিটি পেলাম রুট 74 একক। এবার আমরা বের করব এডি, এডি ইকুয়াল টু রুটের মধ্যে এডি হচ্ছে -1 আর +2, -1 + 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস আর 2 + 1 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে সমান সমান রুটের মধ্যে 1 তার হোল স্কয়ার আর 3 তার হোল স্কয়ার, পাশে একক, সমান সমান হচ্ছে রুটের মধ্যে 1 + 9 একক, রুট 10 একক। তাহলে আমরা কিন্তু 4টা বাহু বের করেছি। এবি বের করলাম, তারপর বিসি বার করলাম, তারপর সিডি বার করলাম, তারপর এডি বার করলাম। এবার আমরা কর্ণ বের করব। কর্ণ এসি, এই কর্ণ আর এই কর্ণ বের করব। প্রথমে কর্ণ এসি লিখছি, কর্ণ এসি ইকুয়াল টু রুটের মধ্যে -1 আর -5 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস আর 2 - 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে -1 আর -5 তার হোল স্কয়ার আর 2 - 4 তার হোল স্কয়ার, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে রুটের মধ্যে, পাশে একক। সমান সমান রুটের মধ্যে -6 তার হোল স্কয়ার, -1 আর -5 -6 আর প্লাস এটা 4 থেকে 2 বিয়োগ করলে -2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। সমান সমান রুটের মধ্যে 36 + 4 একক, সমান সমান রুট 40 একক। তাহলে এসি, কর্ণ এসি হচ্ছে রুট 40 একক, এবার কর্ণ বিডি বের করব। কর্ণ বিডি
কর্ণ বিডি, বিডি তাহলে 6 প্লাস 2, 6 প্লাস 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 7 প্লাস 1, 7 প্লাস 1 তার হোল স্কয়ার, পাশে একক, 6 দিয়ে 8, 8 তার হোল স্কয়ার প্লাস এটাও 8 তার হোল স্কয়ার, 6 আর 2 8, 8 তার হোল স্কয়ার, এখানে 7 প্লাস 1 8 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, রুটের মধ্যে 64 প্লাস 64 একক, রুটের মধ্যে 128 একক, এখানে 128 একক। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বিপরীত বাহু সমান হয়েছে, তার মানে এ বি আর হচ্ছে সিডি সমান, তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে এ বি ইকুয়াল টু সিডি, এ বি ইকুয়াল টু সিডি, আর এডির সঙ্গে কিন্তু আবার বিসি সমান আছে, এডি আর বিসি সমান, এডি ইকুয়াল টু বিসি, ঠিক আছে, সমান। আর কর্ণ কিন্তু অসমান, কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, এই দুটো কর্ণ কিন্তু সমান না, আর বিপরীত বাহু কিন্তু সমান, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। এবার আমরা লিখতে পারি যে অতএব এ বি সি ডি একটি সামান্তরিক, এটা একটা সামান্তরিক, ঠিক আছে, অতএব এবিসিডি একটি সামান্তরিক। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান কিন্তু কর্ণ দুটি অসমান, তাকেই হচ্ছে সামান্তরিক বলে। এখানে দেখো বিপরীত বাহু সমান হয়েছে, মানে এবির সঙ্গে ডিসি সমান আর এডির সঙ্গে বিসি সমান, এবি আর সিডি সমান আর এডি আর বিসি সমান, আর কর্ণ হচ্ছে এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, কর্ণ এসি আর বিডি সমান না, অতএব এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণ হয়ে গেল। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, বলছে 5.5 সেমি পথ ঘুরতে 5.5 সেমি পথ ঘুরতে কাঁটাটি কত ডিগ্রি কোণ ঘুরবে। বলছে 5.5 সেমি পথ যদি যায় কাঁটাটি কত ডিগ্রি কোণ ঘুরবে, সেটা আমাকে বের করতে হবে। আমি একটু এঁকে দেখে দিচ্ছি। দেখো মনে করো এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, ঠিক আছে, ঘড়ি এখানে আছে মনে করো 12, এখানে 6, এখানে আছে 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 4, এখানে 5, 6, এখানে হচ্ছে 8, এখানে 7, এখানে হচ্ছে 11, এখানে 10। এই একটা ঘড়ি মনে করো, এটা একটা ঘড়ি, ঠিক আছে, এটা একটা ঘড়ি, এর কাঁটা আছে এখানে, মিনিটে কাঁটা মনে করো এরম জায়গায় আছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা। বলছে এই ঘড়িটা যদি 5.5, এই কাঁটাটা 5.5 সেমি পথ অতিক্রম করে, তাহলে কত ডিগ্রি কোণে ঘুরবে কাঁটাটা। তাহলে আমরা কিন্তু প্রথমে এই পরিসীমা বার করব। এটা কিন্তু ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা দেওয়া আছে হচ্ছে 7 সেমি, এটা দেওয়া আছে 7 সেমি। আমরা প্রথমেই লিখব যে ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি। এইবার আমরা কিন্তু এই টোটাল পরিধি বের করব। পরিধি ফর্মুলা হচ্ছে 2 পাই আর, 2 × 22/7 × আর, আর বলতে এখানে 7, আমরা কিন্তু পরিধি বের করব। অতএব পরিধি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর, এটা ফর্মুলা, এত একক, সমান 2 × 22/7 × 7, ব্যাসার্ধ হচ্ছে 7,
এত সেমি, এই 7 7 কেটে গেল, তাহলে 44 সেমি। তাহলে এই টোটাল পরিধি হচ্ছে 44 সেমি। এই 44 সেমি গেলে কিন্তু 360 ডিগ্রি ঘুরবে। তুমি যদি এখান থেকে শুরু করে টোটালটা ঘুরে আসো, তাহলে তোমার কিন্তু 360 ডিগ্রি কোণ ঘোরা হয়ে গেল। তাহলে আমরা লিখবো এখান থেকে এই দূরত্ব মানে হচ্ছে 44 সেমি। লিখবো 44 সেমি, 44 সেমি, 44 সেমি গেলে গেলে কাঁটাটি ঘোরে ইকুয়াল টু 360 ডিগ্রি। যদি 44 সেমি যায় তাহলে কাঁটাটি ঘুরবে হচ্ছে 360 ডিগ্রি। অতএব 1 সেমি গেলে ঘোরে হচ্ছে 360 ডিগ্রি, আর তার নিচে 44। অতএব কত সেমি যাবে? 5.5 সেমি। হচ্ছে 5.5 সেমি গেলে কত ডিগ্রি কোণ ঘুরবে? তাহলে আমরা লিখবো 5.5 সেমি, 5.5 সেমি গেলে ঘুরে ইকুয়াল টু, তাহলে 360 ডিগ্রি গুণন 5.5 আর নিচে হচ্ছে 44। এই দশমিকের জন্য নিচে একটা 10। আমরা কিন্তু একটা শূন্য কেটে দিলাম। 11 দিয়ে কাটলে 4, 11 দিয়ে কাটলে 5। আমরা 11 দিয়ে কিন্তু কাটাকাটি করলাম 4, আর একে কাটলে 5। এবার 4 দিয়ে যদি 36কে কাটি 9, তাহলে 5 নং 45 ডিগ্রি। তাহলে কাটাটি কত ডিগ্রি কোণ ঘুরবে? 45 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। লিখব কাটাটি ঘুরবে ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে খুব ভালো করে মনে রেখে দিবে, আমাকে কিন্তু পরিধি বের করতে হবে। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। সেটা আমার পরিধি বাড়ালো 44 সেমি, আমি পরিধি বের করলাম 44 সেমি। তার মানে এখান থেকে এই টোটাল দূরত্ব হচ্ছে 44 সেমি। এই 44 সেমি যদি কাটাটা যায় তাহলে 360 ডিগ্রি কোণ ঘোরা হয়ে গেল। 1 হলে কত, আর 5.5 সেমি গেলে তখন কত ডিগ্রি কোণ হবে, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। দুইয়ের হচ্ছে 5 নম্বর। দেখো একটা বিভাজন তালিকা দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন তালিকা। এখানে দেওয়া আছে শ্রেণীসীমা আর হচ্ছে পরিসংখ্যা। শ্রেণীসীমা দেওয়া আছে 40 থেকে 45, পরিসংখ্যা হচ্ছে 5। 45 থেকে 50, পরিসংখ্যা 7। শ্রেণীসীমা হচ্ছে 50 থেকে 55, পরিসংখ্যা 8। 55 থেকে 60, পরিসংখ্যা 10। বলছে এখানে যে উপরে পরিসংখ্যা বিভাজন তালিকার শেষ শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব। এইবার প্রশ্ন হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে? কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ইস্টু শ্রেণী দৈর্ঘ্য, একেই বলা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। শ্রেণী পরিসংখ্যা বাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, তাকেই বলা হয় পরিসংখ্যা ঘনত্ব। শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমা বাই নিম্ন সীমা, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই বের করব পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব ইকুয়ালটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি, শ্রেণী পরিসংখ্যা আর নিচে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য বলতে হচ্ছে উচ্চ সীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করতে হবে। যেমন 60 থেকে 55 বাদ, তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য হবে 5। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 5 হবে। আর শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা লিখব সমান সমান শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 10 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 60 বিয়োগ 55 সমান সমান 10-এর নিচে 5 কাটলে হচ্ছে 2। এটা অ্যান্সার হচ্ছে 2। তাহলে এখানে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 2। আমি আবার বলছি, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী পরিসংখ্যার শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে পরিসংখ্যা ঘনত্ব বলে।
খুব ভালো করে মনে রেখে দেবে। শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তোমার প্রশ্ন হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে? উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, তাকেই বলা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। কমপ্লিট। এবার চলে আসতেছি আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? ওই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। শ্রেণী পরিসংখ্যা আর মোট পরিসংখ্যা এই অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, সেটাই হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। আমরা এখানে লিখছি আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এবার শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 10 আর মোট পরিসংখ্যা হচ্ছে 5 প্লাস 7 প্লাস 8, 5 প্লাস 7 প্লাস 8 প্লাস 10, তাহলে প্লাস 10, এটা হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে আমি আরও একবার বলে দিচ্ছি আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। আবার বলছি, কোনো শ্রেণীর পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। এখানে শ্রেণী পরিসংখ্যা 10 আর মোট পরিসংখ্যা হচ্ছে 5 প্লাস 7 প্লাস 8 প্লাস 10 সমান সমান হচ্ছে 10-এর নিচে 8 7 15 20 30 কাটলো সমান 1-এর 3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব 2 আর আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে 1-এর 3। খুব ভালো করে দেখবে, খুব তোমার হচ্ছে সূত্র লেখা আছে, এগুলা ভালো করে মনে রেখে দিবে। একটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। আর আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, সেটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। খুব ভালো করে মনে রেখে দিবে। তোমাদের একটা কথা বলছি যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কিন্তু পরের ভিডিওগুলো পেতে সুবিধা হবে। তোমাদের আমি প্রশ্নবিদ্যা প্রায় সব সলভ করে দেবো, একটু আমাকে সময় দাও। তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করো, তাদেরও খুব কাজে লাগবে। আরেকটা কথা বলছি, তোমরা ভালো থাকো। গুড নাইট, থ্যাংক ইউ, গুড নাইট।